আত্মিক মনোবলই বিপত্তি কাটিয়ে ওঠার একমাত্র উপায়। কিন্তু বিপত্তি অতিক্রমের জন্য ধৈর্যের পরীক্ষাও আবশ্যক। শুধু মৌলানা তার বন্দিদশা থেকে মুক্তির জন্য কতদূর সীমা অতিক্রম করতে পারবেন সেটাই প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে শুনতে থাকুন আমাদের আজকের উপস্থাপনা, লেখক অরিত্র দাসের ঐতিহাসিক উপন্যাস মহাসিন্ধুর পথে, তৃতীয় পর্ব। আজ গল্পে ওলটপালট চ্যানেল থেকে আছে সায়ন, সৌনভ ক্রিয়েশন থেকে আছে নবনীতা, আবৃত্তি রাঙিনায় থেকে আছে সুমিত মহালানবিশ, স্টোরি উইথ অরি চ্যানেল থেকে আছে অরিজিৎ, কল্পকাহিনী ও তান্ত্রিকোলজিস্ট থেকে আছে জয়, হরেক রকম চ্যানেল থেকে আছে অপূর্ব, মিষ্টি স্টোরিজ চ্যানেল থেকে আছে পার্থ। শুরু হচ্ছে আজকের গল্প, লেখক অরিত্র দাসের ঐতিহাসিক উপন্যাস মহাসিন্ধুর পথে, তৃতীয় পর্ব। কি হলোটা কি? কাজে এত ঢিলেমি কেন? তাড়াতাড়ি হাত চালাও, সময় বেশি নেই। উঁচু গলায় ধমকের সাথে সাথে তীক্ষ্ণ শীষের সাথে সাথে ছুটে এলো উদ্যত চাবুক। সবেগে সেটি আছড়ে পড়ল সামনের লোকটির পিঠে। চাপা একটি আর্তনাদ করে উঠে হাতের হাতলটি ধরে ঠেলতে শুরু করে দিল সে, কোনো প্রকার দ্বিরুক্তি ছাড়াই। কুমিরের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের পর বেশ কয়েকটা দিন অসুস্থ হয়ে জবনদের কুটিরেই আশ্রয় নিয়েছিলেন মৌলানা। ওরা তার সঙ্গে যথেষ্ট সদয় ব্যবহার করেছিল। পর্যাপ্ত আহার ও নিদ্রার সাহচর্যে দ্রুত সুস্থ হয়ে ওঠেন মৌলানা। তারপর একদিন আরও কয়েকজন বন্দির সাথে তাকে নিয়ে আসা হয় রক্তগিরি পাহাড়ে, যেখানে দলপতি পুরন্দর শিবির ফেলেছিলেন, সেখান থেকে উত্তর পূর্ব দিকে। প্রথমে এমনিতে খুব একটা বিপদসংকুল ছিল না, কিন্তু দীর্ঘ ছিল। হাঁটা পথে পুরো 3 দিন সময় লাগে তাদের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে। রুক্ষ প্রান্তরটিতে সবচেয়ে বেশি সমস্যা হতো মধ্যাহ্নে, যখন সূর্য উঠে আসতো মাথার উপর। আগুনের মতো সূর্যের তাপে মাথা যেন ছিঁড়ে আসতো অসহ্য বেদনায়। কয়েকজন তো আসতে গিয়ে পথেই মারা গিয়েছে, তীব্র বেদনায় আর জলকষ্টে। বাকিরা ধুঁকতে ধুঁকতে কোনো মতে এসে পৌঁছল গন্তব্যস্থলে। যে মেলুহা পরিচারকটিকে দলপতি পুরন্দর বাধ্য করেছিল কাঠের রেকাব ছুটে আসা তীরের সামনে দাঁড়িয়ে থাকতে, মৌলানা অবাক হয়ে যান। আসবার সময় প্রথম দিন তাকে অন্যান্য বন্দীদের মাঝে দেখে সে কি করছে এখানে। কথা হয়নি অবশ্য খুব একটা। এই নির্মম কঠোর যাত্রাপথে অন্য কোনো কথা হওয়া সম্ভব নয়। আসবার সময় ইতিউতি কানাঘুষোয় তারা শুনেছিলেন যে যেখানে তাদের নিয়ে আসা হচ্ছে সেই রক্তগিরি পাহাড়ের জবনরা একটি বিশাল কামারশালা নির্মাণ করেছেন, যেখানে তৈরি হচ্ছে বহুবিধ অস্ত্র। বাস্তবে তৃতীয় দিন সন্ধ্যাবেলায় তারা যখন পৌঁছন সেখানে, দেখা গেল এর পরিব্যাপ্তি তারা যা ভেবেছিল তার চাইতে অনেক বেশি। পাহাড়ের কোল ঘেঁষে বিরাট এক কর্মযজ্ঞ তৈরি হয়েছে পুরোটা অঞ্চল জুড়ে। মৌলানা এখানে এসে পৌঁছন সন্ধ্যাকালে, সূর্যাস্তের পর। পথ চলার ক্লান্তি ছাপ ফুটিয়ে তুলেছিল সকলের দেহে মনে। সেই রাত্রিটা কার্যত ঘুমিয়ে কাটিয়েছিল তারা। পরদিন সূর্যোদয় থেকে তাদের লাগিয়ে দেওয়া হয় কাজে। আগত নতুন কর্মীদের একটি সংখ্যা হিসেবে ভাগ করে। মৌলানার দায়িত্বে পড়েছিল ঘানি টানার। পাহাড়ের মাঝখানে তুলনামূলক সমতল একটি অংশে প্রথমে বিশাল গোল সমতল একটি পাথর মাটিতে কিছুটা গর্ত করে বসানো। অসম্ভব ভারী সেই পাথর। এই পাথরের উপরিতলে অনেকগুলো দাঁত বসানো।
অনেকগুলো ছোট আকৃতির পাথর কেটে তাদের সূচিমুখ করে তীক্ষ্ণ অংশগুলিকে ওপরের দিকে মুখ করে বসিয়ে সবকটিকে একসঙ্গে মালার মতন করে বেঁধে পর পর সারিবদ্ধভাবে সাজানো সেই পাথরের উপর। এত শক্তপোক্ত সেই বন্ধন যে দাঁতগুলো কোনো অবস্থাতেই নড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই পাথরটির কেন্দ্রস্থলে একটি ফাঁপা গোল গর্ত করা আছে, যার মধ্য দিয়ে মাটিতে সুদৃঢ়ভাবে প্রথিত একটি শক্ত গাছের গুঁড়ি। অনুরূপ মাপের অপর একটি গোল পাথর একইভাবে বসানো নিচের পাথরটির ঠিক ওপরে। এরও কেন্দ্রস্থলে একই মাপের একটি ছিদ্র করে রাখা। গুঁড়িটি প্রকৃতপক্ষে বিদীর্ণ করেছে একসাথে দুটি পাথরকেই। ওপরের পাথরটির নিচের অংশটিকে ঘষে মেজে সমতল রাখা হয়েছে। এই পাথরটিকে পেঁচানো হয়েছে অসংখ্য মোটা মোটা দড়ি দিয়ে, আর এই দড়িগুলো একটু দূরেই ভিন্নভাবে মাটিতে প্রথিত দ্বিতীয় একটি ভারী শক্ত গাছের গুঁড়ির সাথে পাকে পাকে বেঁধে শেষমেশ টেনে এনে পরপর বাঁধা হয়েছে বেশ কয়েকটি হাতলের সাথে। এর ফলে ওপরের পাথরটির সমস্ত ভার বহন হচ্ছে এই দ্বিতীয় শক্ত গাছের গুঁড়িটির দ্বারা। এই দ্বিতীয় পাথরটির বিশেষত্ব হল এমন ব্যবস্থা করা হয়েছে যে হাতলগুলি ধরে টানলে ওপরের পাথরটি ঘুরতে ঘুরতে উঠে যাবে ওপরে, ঠেললে এই পাথরটি নেমে আসবে নিচে, তারপর তার বিপুল ওজন নিয়ে মাপে মাপে বসে যাবে নিচের পাথরটির উপর। এর ফলে মধ্যিখানে কিছু পড়লে তা পেশাই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রতিটি হাতলে পাশাপাশি দুজন করে লোক লাগে। মৈলানাকেই এই হাতল টানা ঠেলার কাজই লাগানো হয়েছিল। এই সূত্রেই মৈলানার সাথে ঘনিষ্ঠ হয় পূর্ব পরিচিত এই পরিচালকটির সঙ্গে। তাকে এনে রাখা হয়েছিল মৈলানার পাশেই। খুবই দিলখোলা, পাগলাটে স্বভাবের এই মানুষটির কাছ থেকে কথায় কথায় মৈলানা জানতে পারেন বহুদিন হলো এই মানুষটি বন্দী এই রবাহুতদের কাছে। প্রথমে তাকে নিযুক্ত করা হয়েছিল অপর একটি লোহা উত্তোলনের কেন্দ্রে, কিন্তু দুর্বল অশক্ত শরীরের জন্য তাকে পরিচারকের দায়িত্ব দেওয়া হয়েছিল। শেষে বিশৃঙ্খলার অজুহাতে তাকে সাজা দেওয়া হয় এখানে এসে মাটির তলা থেকে লোহা উত্তোলনের কার্যে নিযুক্ত করে। মারাকান নামক এই ব্যক্তিটির কাছ থেকে যাযাবর জনজাতিটি সম্পর্কে অনেক কিছু জানতে পারেন মৈলানা। এরা নিজেদের আর্য বলে পরিচিত দেয়। উত্তর পশ্চিমে কোনো এক পাহাড়ের কোলে এই জনজাতির উৎপত্তি। দীর্ঘ একটি সময় এই অঞ্চলে কাটাবার পর কোনো বিশেষ একটি কারণে ওরা বাধ্য হয় নিজের অঞ্চল ছেড়ে বেরিয়ে আসতে। সমতলে পৌঁছে জনজাতিটি দুভাগে বিভক্ত হয়ে যায়। একটি অর্ধ সোজা হাঁটা লাগায় পশ্চিমের দিকে, অপর অর্ধটি হাঁটতে হাঁটতে সোজা এসে পৌঁছয় মেলুহাদের ভূমিতে। প্রথম দিকে সরাসরি অবশ্য মেলুহাদের আক্রমণের পথে এরা হাঁটেনি। বহু বছর এরা কাটান অনুর্বর একখণ্ড জমিতে। পরবর্তীকালে নিজেদের সংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধির পর যখন খাদ্যদ্রব্যের অভাব দেখা দেয়, তখন এরা সম্মিলিতভাবে মেলুহাদের আক্রমণের সিদ্ধান্ত নেন। এদের আক্রমণের মূল কারণ ছিল প্রয়োজনীয় খাদ্যের অভাব। এরা চাষাবাদ জানে? জিজ্ঞেস করলেন মৈলানা। স্বল্প। প্রথম জীবনে এরা ছিল পার্বত্য জনজাতি। পার্বত্য অঞ্চলে চাষবাসের সুবিধে কম, ফলে খাদ্যের প্রয়োজনে এরা ছিলেন অন্যান্য জনজাতির উপর নির্ভরশীল। এই সময় এদের ভূমিকা ছিল খাদ্য সংগ্রাহকের। আমাদের ভূমির সীমান্তে এসে এরা ধীরে ধীরে চাষবাসের সঙ্গে পরিচিত হন। কিন্তু সমস্যাটি ছিল অন্যত্র। রুক্ষ অঞ্চলে বর্ধিত জনসংখ্যার নিরিখে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করতে পারেননি এরা। ফলে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মারাকানের বুক চেড়ে। হয়তো অতীতের কোনো দুঃখদায়ক বেদনার স্মৃতিতেই চুপ করে যান মৈলানা। নিঃশব্দে ঘানি টানতে থাকেন তিনি। কিছুক্ষণ পর কথা ঘোরানোর জন্য তিনি জিজ্ঞেস করে ওঠেন, আচ্ছা, আমরা সবাই মিলে বোকার মতন এই হুদ্দ ওজনটির পাথরটিকে ধরে টানছি কেন বলতে পারেন? এই কথায় অবাক হয়ে মৈলানার দিকে তাকান মারাকান। একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন তিনি।
এখন ময়লানার কথায় সম্বিত ফিরে আসতে তিনি বলেন, ওহো, ভুলেই গিয়েছিলাম যে তোমরা এই বন্দি জীবনে নতুন। এই পুরো অঞ্চলটি জুড়ে ছড়িয়ে আর্যদের কামারশাল। এখানকার মাটির রং লাল, কারণ জায়গায় জায়গায় মাটির নিচে ছড়িয়ে এদের অস্ত্রের জন্য প্রয়োজনীয় ধাতু লোহা। এই কারণেই ওই পাহাড়ের নাম রক্তগিরি। বিরাট অঞ্চল জুড়ে এরা মাটির তলা থেকে বের করে আনে মাটির ডেলায় মিশে থাকা লোহার বড় বড় চাংড়াগুলি। ওই মাটির ডেলাকে আলাদা করে নিতে হয় প্রথমে। তার জন্যেই ওদের ওই অনবদ্য আবিষ্কার ঘানি গাছ। এর মধ্যেই বই নিয়ে আসা মাটির ডেলাগুলিকে এরা রাখে, আর আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এই পাথরটিকে নিচে নামিয়ে দিই এক মোক্ষম চাপ। আলগা মাটির টুকরোগুলি যতক্ষণ না ঝুরঝুরে মাটি হয়ে নিচের পাথরে জমা হচ্ছে ততক্ষণ চলতে থাকে এই চাপ। এইভাবে শক্ত লোহার চাংড়াগুলি জমে থাকে দাঁতের উপর, আর ঝুরঝুরে মাটি আলগা হয়ে জমে থাকে নিচে। তারপর ওই অপরিশোধিত লোহার টুকরোগুলি ভিন্নভাবে সংগ্রহ করে নেওয়া হয়, আর দাঁতের গায়ে লেগে থাকা মাটি পরিষ্কার করে ফেলা হয়। চোখ বড় বড় করে মারাকানের কথাগুলো শুনছিলেন ময়লানা। বিস্মত হয়ে যাচ্ছিলেন। সত্যি কি সহজ, কি সরল এই লোহা নিষ্কাশন পদ্ধতি, কি অসাধারণ এই আর্যদের বুদ্ধি। আর্যদের এই উদ্ভাবনী শক্তির প্রশংসা না করে থাকতে পারলেন না ময়লানা। এখানেই তো পিছিয়ে পড়েছেন তারা। ওই শক্ত ধাতুটিকে কিভাবে নিষ্কাশন করা হবে মাটির তলা থেকে তা বুঝতে না পেরেই তো থমকে গিয়েছিলেন মেলুহারা। এই ধাতুর জন্যই তো আর্যরা এগিয়ে যুদ্ধে। সে তো না হয় হলো, কিন্তু তারপর ওই আকরিক লোহা থেকে কি ওরা অস্ত্র ব্যবহার করে? ওই শক্ত লোহাকে কেটে কেটে? কি দিয়ে কাটে ওরা? লোহাকে কি কাটা যায়? ঘানি গাছের হাতল ধরে ঠেলতে ঠেলতে উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলেন ময়লানা। তার সারল্যে স্মিত হাস্য হাসলেন মারাকান। তারপর বললেন, না, ব্যাপারটা অত সহজ নয়। পাহাড়ের ওই দিকটা দেখেছো কেমন ধোঁয়া ধোঁয়া? ওখানে একটা প্রকাণ্ড চুল্লিতে আগুন জ্বলে দিনরাত সর্বক্ষণ। ওখানেই আকরিক লোহাকে গলানো হয় অতি উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে। তারপর পাশেই থাকে কামারশাল। সেখানে ওই গলিত লোহার সঙ্গে আরও কিসব মিশিয়ে সর্বশেষ যে ধাতুটি পাওয়া যায় সেটি বিশুদ্ধ লোহা। ওই লোহাকে ওরা পিটিয়ে প্রয়োজনে গলিয়ে ছাঁচে ফেলে তৈরি করে নেয় ওদের অস্ত্রগুলি। তৈরি হওয়া অস্ত্রগুলি ওরা অবশ্য সঞ্চয় করে অন্য একটি অস্ত্রাগারে। জায়গাটি নদীর পার ঘেঁষে ওই দিকে। বো বো করে মাথা ঘুরছিল ময়লানার। মাটির তলা থেকে আকরিক লোহা খুঁড়ে বার করা থেকে শুরু করে একটি সাধারণ তীরের ফলা তৈরি করা পর্যন্ত যে বিশাল কর্মযজ্ঞ, তা ভাবতে গিয়েই মাথা খারাপ হয়ে যাচ্ছিল তার। বেশ কতগুলি বিষয় নিয়ে ধোঁয়াশা ছিল তার মনে। তাই প্রশ্ন করলেন তিনি আবার। আচ্ছা, আর একটি প্রশ্ন ছিল মারাকান। ওদের যে বাহনগুলি, ওগুলি কি জাতের গরু? এত দ্রুতগামী, এত বড়শালী, আর তাছাড়া ওদের তো সিংহ। আরে হাসছেন কেন বলুন তো? ময়লানার কথার মাঝপথে ভুকভুকিয়ে হেসে উঠলেন মারাকান। এখন তার প্রশ্নে দ্বিগুণ জোরে হেসে উঠলেন তিনি। এত প্রবল ছিল সেই অট্টহাস্য যে ধারে কাছে টহলরত প্রহরীর চোখ পড়ল তার উপর। কোনো কথা না বলে হাতের চাবুকটি তুলে সপাং করে সেটি তিনি বসিয়ে দিলেন মারাকানের পিঠে। এতে তার হাসি থামল বটে, কিন্তু এর পরেও বেশ কিছুক্ষণ চাপা স্বরে হাসতে থাকলেন তিনি। শেষে ধাতস্থ হয়ে নিয়ে প্রশ্ন করলেন, কোন জায়গা থেকে এরা তোমাকে তুলে এনেছে বলো তো? এরা বোকা ছেলে আমি তো কোনোদিনও চোখে দেখিনি। আর্যদের মহান দলপতি দিগ্বিজয়ী পুরন্দর সিন্ধু বিজয় করতে চলেছেন একটি স্বদেশী গরুর পিঠে চেপে। ওই তো বর্ষা ধেয়ে আসছে সজোরে তার দিকে। হ্যাঁ, উনি নিজেকে সামলে নিলেন, গরুর শিং ধরে একদিকে হেলে গিয়ে আরও একদমক হেসে উঠতে যাচ্ছিলেন মারাকান, কিন্তু উদ্যত চাবুকের ভয়ে সামলে নিলেন তিনি। শেষে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকতে বলো তো? হরপ্পা। হরপ্পা? সে তো সিন্ধুর প্রাণকেন্দ্র হে। সেখানকার ছেলে তুমি? ক্ষণিকের জন্য নীরব রইলেন মারাকান। তারপর বলতে শুরু করলেন, আমার বাড়িটি ছিল কোটডিজি নগরীতে। চেনো তো নগরীটিকে? বিখ্যাত নগর।
ও মেহুলাদের দ্বিতীয় প্রাণকেন্দ্র কুয়েনজোদারো নগরী মহাসিন্ধুর এপারে রয়েছে, তার ঠিক উল্টো দিকেই 10 যোজন উজানে নদীর অপর পাড়েই রয়েছে কোটডিজি নগরী। আমরা আয়তনে খুব বড় ছিলাম না বটে, কিন্তু আমাদের খ্যাতি ছিল আমাদের প্রাচীনতায়, আমাদের মৃৎপাত্র ও চিত্রাঙ্কন শিল্পে। পশ্চিমাঞ্চলে সুমেরীয় বলে একটি সভ্যতা ছিল, জানো তো? ছিল, কারণ এখন ওটা আর ওখানে নেই। আজ থেকে 200-300 বছর আগেই সভ্যতাটির পতন ঘটে। এদের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদানে আমরা গোটা সিন্ধু সভ্যতাকে প্রথম পথ দেখাই। ওরাই আমাদের প্রথম মেহুলা বলে সম্বোধন করে। আজ থেকে প্রায় 7-8 মাস আগের ঘটনা। একদিন আর্যরা দলে দলে প্রবেশ করলো আমাদের নগরীতে। আমাদের মনে একটি ধারণা জন্মেছিল বিদিত সঙ্গত কারণে যে আর্যরা নদী পেরিয়ে আমাদের আক্রমণ করতে পারবে না। ফলে আমরা নিশ্চিন্তে বসেছিলাম আমাদের নগরীটিতে। কিন্তু অচিরেই সেই ধারণা ভাঙল। আর্যরা একদিন দলে দলে প্রবেশ করলো ওদের ওই ভয়ঙ্কর গতির প্রাণীগুলিতে চেপে। হাতে ছিল তীরধনুক, বর্ষা, কুঠার, মুদগল, আরো 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 কত কি অস্ত্র। আমাদের দেওয়ালগুলি তোমাদের মতন এত উঁচু ছিলও না, শক্তপোক্তও ছিল না। ফলে ওরা আমাদের দেওয়াল ভাঙতে সমর্থ হয়। তারপর গোটা নগরীটিকে তছনছ করে ফেলে। আমার গোটা পরিবারটি শেষ হয়ে যায় ওদের হাতে। আমি এবং আরও কয়েকজন ভাগ্যবান বেঁচে থাকি ওদের দাসবৃত্তির করারে। হ্যাঁ, কি যেন জিজ্ঞেস করছিলে? না, ওগুলি গরু নয়, ওগুলি অশ্ব। চলিত ভাষ্যে আর্যরা ওই প্রাণীগুলিকে ঘোড়া বলে সম্বোধন করে। ওই প্রাণীগুলি আমাদের এখানে জন্মায় না, আর্যরাই সঙ্গে করে নিয়ে এসেছে ওই প্রাণীগুলিকে, ওদের দুর্মদ গতিকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। এখানে আসবার সময় আমরা যে পথটিকে পায়ে হেঁটে 3 দিনে অতিক্রম করলাম, সেই একই পথ অশ্বের পিঠে চেপে অনায়াসে 1 দিনে অতিক্রম করা যায়। মারাকানের কথায় বিব্রত হয়ে চুপ করে গেলেন ময়লানা। সত্যি অত্যন্ত বিয়োগান্তক পরিণতি। এই লোকটির সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয় বিদারক। এত কিছু পরেও ইনি যে হাসছেন, তাতে বোঝা যায় কতটা বলিষ্ঠ চরিত্রের মানুষ ইনি। তবে ভেতরের ক্ষতস্থান যে এখনো কাঁচা তা স্পষ্ট। একটু নাড়া পড়লেই এখনো রক্তক্ষরণ শুরু হচ্ছে। কথায় কথায় ঘানি গাছ টানা পর্বটি শেষ হয়ে গিয়েছিল। এখন ঠেলবার পালা। প্রহরীদের সংকেত পেতেই এবার একযোগে সেটিকে ঠেলতে শুরু করলেন সকলে, হাতলটিকে চাপ দিয়ে। বিষয়টি সাবলীল হয়ে উঠতেই প্রশ্ন করলেন ময়লানা। আর আর আমাদের অপর প্রধান নগরী কুয়েনজোদারো, এই নগরটিও কি আর্যরা বিনষ্ট করেছে? আর প্রাচীর তো অনেক উঁচু, অনেক বেশি সুদৃঢ় ছিল। একে আর্যরা লঙ্ঘন করলো কিভাবে? একটু নীরব রইলেন মারাকান, তারপর ধীরে ধীরে বললেন, আর্যরা কুয়েনজোদারোর নগর প্রাচীর কোনো অবস্থাতেই লঙ্ঘন করতে পারেনি। ওরা চেষ্টা করেছিল, কিন্তু প্রতিহত হয়। 2 ভাই এলাঙ্গো ও বালানের অভূতপূর্ব বুদ্ধিতে ও চাতুর্যে পরাস্ত হয়ে ওরা পালাতে বাধ্য হয় নগর পরিসীমা ছেড়ে। এলাঙ্গা ও বালান দাদা ভাই, নগর শান্তিরক্ষী বাহিনীর তৎকালীন প্রধান চৈতালের পুত্র। তুমি চেনো ওদের? বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন মারাকান। একবার মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল, তবে এদের সম্পর্কে পরে বিস্তৃত বিবরণ শুনেছিলাম বৈনিক দাদার মুখে। আমার পরিচিত একজন দাদা উনি। এনাদের সৌজন্যেই তো হরপ্পা রাহু মুক্ত হয়। একজন প্রহরীকে এগিয়ে আসতে দেখে চুপ করে গেলেন দুজনে। সে সরে গেলে মারাকান বললেন, যাই হোক, আর্যরা অনেক চেষ্টা করেছিল কুয়েনজোদার অধিকার করতে, কিন্তু আমার কথা শোনো, সাদামুখ বানরগুলি পারেনি ওটি অধিকার করতে। ঠিক কী ঘটনা ঘটেছে তা আমি আজও বুঝতে পারিনি, কিন্তু যা দেখেছি চোখের সামনে তা হলো রাতের আকাশে আগুনের তীব্র বলয়। আগুনের তীব্র বলয়? আকাশ জোড়া বিরাট এক অগ্নিময় আলো, তার কিছুক্ষণ পরে অনুসারী এক গম্ভীর আওয়াজ। আমাদের একটা শকটে তখন বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল আর্যদের কোনো এক গুপ্ত স্থানে। মানুষের সঙ্গে কিছু মৃৎপাত্র রাখা ছিল সেই একই শকটে, সেগুলি সব ভেঙে যায়। এর জন্যে অবশ্য আমাদের দণ্ড দেওয়া হয়েছিল পরে। ওদের ধারণা ছিল আমরা ইচ্ছাকৃতভাবে ভেঙেছি ওই পাত্রগুলি। যাই হোক, এর থেকে বেশি কিছুই আমরা জানি না। কিন্তু পরে বেশ কিছু বন্দির মুখে শুনেছি দেবতাদের অভিশাপে
রাতারাতি বিনষ্ট হয়ে যায় নগরটি। কিন্তু তাই বা কি করে সম্ভব? দেবতারা তো ওনারা তো কল্পলোকের বাসিন্দা। সেটা আমিও জানি না। নগরটি আর্য আক্রমণের মুখে পড়েছিল, তাই নগর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন একে ফাঁকা করে দেওয়ার। অনেকে বেরিয়েও গিয়েছিল নগরটি থেকে চোরাপথে, কেউ পালিয়ে যায় জলপথে। অল্প কয়েকজন ছিলেন নগরীটির ভিতর। কথা ছিল পরদিন সকালে সকলে একত্রে নগর পরিত্যাগ করবেন, কিন্তু কিন্তু সেই রাতে কোনো সাক্ষী নেই? কেউ চোখে কিছু দেখেননি? একজনও প্রাণে বাঁচেনি, তাই সাক্ষী। সিন্ধু প্রদেশের মানুষজনের মুখে মুখে নগরটির নামও পরিবর্তিত হয়ে গিয়েছে। ওটি এখন আর কুয়েন্সদারো অর্থাৎ জীবনের সদা বহমান স্রোত নয়, ওটি এখন মহেঞ্জোদরো অর্থাৎ মৃতের স্তূপ। জানি। একটি মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ হলো ময়লানার দিন। আর্যদের জীবনযাপন প্রণালীটি যথেষ্ট সরল ও আদিম। ওদের বাসস্থানগুলি যে অঞ্চলে দাঁড়িয়ে সেই জায়গাটিকে গ্রাম বলে, আর এদের বাসস্থানগুলিকে কুটির বলে অভিহিত করা হয়। মূলত হালকা বাঁশ বা কঞ্চি দিয়ে তৈরি একটি চালের কাঠামো, তার উপর গাছের শুকনো পাতা বা খড় বিছিয়ে ওরা ওদের বাসস্থানের ছাদ তৈরি করে। বাড়ির দেওয়াল নির্মাণে এরা মাটি ব্যবহার করে। মেলুয়া তাদের বাসস্থান নির্মাণে যেমন পোড়ামাটির ইট ব্যবহার করে, ব্যাপারটা কিন্তু তেমন নয়। এক্ষেত্রে ভিজে মাটি ব্যবহার করে আর্যরা, যা পরে শুকিয়ে গিয়ে দিব্যি একটি খাড়া দেওয়াল হয়ে যায়। এই পদ্ধতিতে তৈরি বাসস্থানগুলির সুবিধা এই যে যাযাবর জীবনে দ্রুত এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরের সময় শুধু চালের কাঠামোগুলিকেই বয়ে বেড়ালেই হয়, বাকি যা কিছু উপকরণ তা স্থানীয় অঞ্চল থেকেই জোগাড় করা সম্ভব। তাছাড়া মাটির তৈরি হওয়ায় বাসস্থানগুলো বেশ ঠান্ডা থাকে, কিন্তু অসুবিধেও তেমনই আছে। ঝড়ের রাতে অনেক সময় বাড়ির চাল উড়ে যায়। তবে সব ক্ষেত্রে অবশ্য ব্যবস্থা একরকম নয়। এখন ময়লানা যেখানে রয়েছেন তার ঠিক পাশ দিয়ে বয়ে গিয়েছে রাভি নদী, সেই একই নদী যা বয়ে গিয়েছে হরপ্পা নগরীর পাশ দিয়ে। অঞ্চলটি উঁচু ভূমিতে অবস্থিত হওয়ায় জলের স্রোত এখানে তীব্রতর। নদীর তটভূমি এখানে উঁচু থেকে ক্রমশ ঢালু হয়ে এসে মিশেছে মূল ভূমির সঙ্গে। এই উচ্চ তটভূমিতেই আর্যরা তৈরি করেছে ওদের অস্ত্রাগার। এই অস্ত্রাগারের ভবনটি কিন্তু মাটি নয়, কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে। এর পাশেই অনুরূপ একটি ভবন রয়েছে, যাতে মজুত করা থাকে চুল্লি জ্বালিয়ে রাখবার প্রয়োজনীয় জ্বালানি। আরও একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন ময়লানা। শ্বেতাঙ্গ হিসেবে এই জনজাতিটি বোধহয় আত্মশ্লাঘা অনুভব করে। বিজিত মেলুহাদের প্রতি এদের কোনো অনুকম্পা, ভালোবাসা বা বাদবাকি ভালো ভালো অনুভূতিগুলি বিশেষ কাজ করে না। কয়েকদিন আগেই একজন বৃদ্ধ মেলুয়া মারা যান। ঘানি গাছ টেনে টেনে বোধহয় হাঁপিয়ে উঠেছিলেন। মৃত্যুর পর মেলুহাদের দেহ সমাধিস্থ করা হয়, কিন্তু এই আর্য মর্কটগুলি সেই সৎকার বিধি মেলুহাদের পালন করতেই দেয়নি। পরম তাচ্ছিল্য ভরে যেভাবে মৃতদেহটিকে টেনে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো, তা অনেকের মনে যথেষ্ট ক্ষোভের সঞ্চার করে। তাছাড়া দৈনন্দিন উপহাস, তাচ্ছিল্য, মারধর তো আছেই। এই বিষয়টি ময়লানাকে যথেষ্ট বিস্মিত করেছিল। তবে আর্যদের অদ্ভুত সৎকার পদ্ধতি চাক্ষুষ দেখবার সৌভাগ্য হয়েছিল ময়লানার। ভারী অদ্ভুত এদের অন্ত্যেষ্টি প্রক্রিয়া। এরা কিন্তু মৃতদেহ মাটির নিচে সমাধিস্থ করে না, বরং তারা অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে দেয়। ভারী অদ্ভুত সে প্রক্রিয়া। তবে এরা কাঠ দিয়ে উঁচু একটি বেদির মতন কাঠামো নির্মাণ করে, তারপর মৃতদেহটিকে একটি পরিষ্কার চাদরে ঢেকে তার চোখ দুটি মুদ্রা ও নাকে পবিত্র কোনো গাছের কয়েকটি পাতা গুঁজে কী সব মন্ত্র উচ্চারণ করে ওই কাঠের বেদিটিকে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠে সেই বেদি তার বুকে রাখা মরদেহটিকে সঙ্গে নিয়ে। এই বেদির মতন কাঠামোটিকে এরা চিতা বলে।
এই চিতার আগুনে ভস্মীভূত হয়ে যায় নশ্বর দেহ। ওদের এরকম অদ্ভুত ধর্মাচরণের পিছনে কারণ কি? থাকতে না পেরে একদিন মারাকানকে প্রশ্নটি করেই ফেলেন ময়লানা। কয়েকদিন আগেই আর্যদের এই বিচিত্র অন্ত্যেষ্টিক্রিয়ার অভিজ্ঞতা যথেষ্ট বিস্মিত করে তুলেছিল তাকে, কিন্তু এই প্রশ্নের সাপেক্ষে অদ্ভুত উত্তর দিয়েছিলেন মারাকান। ওদের বিশ্বাস মৃত্যুর পর ওদের দেহে আত্মা বলে কি একটা যেন থাকে, সেটি যাতে সসম্মানে স্বর্গে পৌঁছয় তার জন্যই ওরা সব দেহে অগ্নিসংযোগ করে। আত্মা, স্বর্গ, এসব কি ব্যাপার মারাকান? আর আগুন জ্বালালে পরে তবেই তা স্বর্গে পৌঁছবে? এরকম অদ্ভুত ধারণার পিছনে কারণ কি? খুব বেশি কিছু জানি না, তবে আমরা যেমন মনে করি আমাদের দেবতারা সকলেই ঊর্ধ্বাকাশে থাকেন, তেমনি এই আর্যরাও তাই মনে করে। ওদের ধারণা আকাশের কোথাও ওদের দেবতারা একত্রে থাকেন, সেই জায়গাটিকে বলে স্বর্গ। মানুষদের শরীরে একরকম শক্তি থাকে যাকে বলে আত্মা। মৃত্যুর পর শরীর থেকে বেরিয়ে এই আত্মা যাতে সোজা স্বর্গে যায়, সেই জন্যেই এই ব্যবস্থা। একটু চুপ করে থেকে মারাকান এবার দ্বিধা বিজড়িত কণ্ঠে বললেন, লারকানা ভূখণ্ডে একটি বন্দি শিবিরে থাকবার সময় এক বৃদ্ধ আর্যরক্ষীর সাথে আমার পরিচয় হয়। খুব স্নেহ করতেন উনি আমায়। ওনার সঙ্গে আমার কিছু কথা হয়েছিল। উনি একবার আমায় বলেছিলেন বহু যুগ আগে ওদের দেবতারা নেমে আসতেন পৃথিবীর বুকে আর্যদের পূর্বপুরুষদের সঙ্গে কথা বলবার জন্য। কথা বলে তারপর যখন তারা ফিরে যেতেন তখন নাকি প্রচুর ধোঁয়া উৎপন্ন হতো, আর একটা বড় পদ্ম ফুলের ভিতরে ঢুকে দেবতারা উঠে যেতেন স্বর্গের পথে। খুব সম্ভবত এখান থেকেই আর্যদের এরকম অদ্ভুত ধারণার উৎপত্তি। ঠিক এই ব্যাপারটাই ময়লানা ভাবছিলেন অন্ধকারে বসে একা। আরও অনেক মেলুহা ভাইদের সঙ্গে তিনিও রাতটা কাটাতেন একটি বড় কক্ষে ঘেঁষাঘেঁষি করে। এখন অবশ্য কক্ষে কেউ নেই। বড় কক্ষটির এক প্রান্তে বসেছিল তিনি, তার পোষ্য কচ্ছপটিকে নিয়ে, আর এক মনে ভেবে যাচ্ছিলেন দেবতাদের এই হঠাৎ প্রসঙ্গ উত্থাপন নিয়ে। আর্যদের দেবতা ও তাদের দেবতা কি ভিন্ন? বাবা এবং অন্যান্য বয়স্ক বিজ্ঞ প্রবীণদের কাছ থেকে তিনি অতীতে বহুবার শুনেছেন, হাজার হাজার বছর আগে যখন সভ্যতার উষাযুগ, তখন দেবতা নেমে আসতেন আকাশ থেকে তাদের সভ্যতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, তাদের সহযোগিতার উদ্দেশ্যে। কিন্তু এখন যখন তাদের সভ্যতার বিলুপ্তির মুখে এসে দাঁড়িয়েছে, এখন সত্যি যখন তাদের প্রয়োজন প্রযুক্তির, সৎ পরামর্শের, বুদ্ধির, এই দেবতা তবে কোথায়? তারা কি হারিয়ে গেলেন? তারা কি পরিত্যাগ করলেন মেলুহাদের? তাহলে এই পরিত্যাগের পিছনে কারণ কি? শুধু এক মনে প্রার্থনা করে কি এই সমস্যার সমাধান সম্ভব? অন্ধকারে নিভে যাওয়া কয়েকটি কাঠের টুকরোর সামনে বসে এক মনে চিন্তা করছিলেন ময়লানা। এমন সময় তার কাছে ঘনিয়ে এলেন মারাকান। ফিসফিস করে তিনি বললেন, সমস্ত ব্যবস্থা হয়ে এসেছে। আগামী কৃষ্ণ অমাবস্যার রাতে এখান থেকে পালাবো। অস্ত্রগুলি রাখা থাকবে ওদের অস্ত্রাগারে। ওই জায়গাটিকে আগে অধিকার করে নেব আমরা। ওই দিনকে ওদের কি একটা পরব আছে। প্রায় 3 মাস হয়ে গেল ময়লানার বন্দি জীবনের বয়স। প্রতিদিন একটু একটু করে আশাহত হচ্ছেন তিনি। বাড়ি ফিরে যাওয়ার স্বপ্নটি ক্রমশ ফিকে হয়ে আসছে। ঠিক এই হতাশার মুহূর্তটাতেই মারাকান তাকে জানান সদলবলে এখান থেকে পলায়নের পরিকল্পনা চলছে। দিনক্ষণ ঠিক করে তাকে জানানো হবে। আকারে ইঙ্গিতে ময়লানা বুঝিয়েছিলেন আগেই আর্যদের পক্ষ থেকে একটি বড়সড় আক্রমণের পরিকল্পনা চলছে। কোনো একটি বড় সিন্ধু শহরকে আক্রমণের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন আর্যরা। ওই কারণেই এখানেই দিবারাত্রি কাজ চলছে। উদ্দেশ্য আরও বেশি সংখ্যার উন্নত ও শক্তিশালী অস্ত্র নির্মাণ করা। যে নগরটিকে তারা আক্রমণ করতে চলেছেন তার প্রাচীর ভাঙবার জন্য নাকি প্রয়োজন আরও শক্তিশালী অস্ত্রের। কিন্তু কোন সে নগর যাকে আক্রমণের তোড়জোড় চলছে? মারাকানের ধারণা হরপ্পায় সেই বড় নগরী, কারণ কাছাকাছি মধ্যে বড় নগরী বলতে ওটাই আছে। আর এই নগরী মেলুহাদের সমৃদ্ধি ও আত্মগরিমার একটি প্রতীকও বটে। একে ফেলতে পারলে মেলুহাদের শিরদাঁড়া ভেঙে যাবে। কিন্তু এই পলায়ন কিভাবে সম্ভব?
ঢাল নেই, তরোয়ার নেই, তারা এখন অস্ত্রবিহীন নিধিরাম সর্দার। এই অবস্থায় যে কোনো সম্মুখ যুদ্ধ আত্মহত্যার নামান্তর। এখানেই দুটি খটকা কাজ করছিল মৈলানার মনে। প্রথমত, তাদের সাধারণ তামাকাশা বা নিদেন পক্ষে পাথরের হাতিয়ার ধরা হাত। আর্যদের আধুনিক লৌহ নির্মাণ ভারী অস্ত্র যদি তাদের হাতে আসে, তারা কি সক্ষম হবেন সেই অস্ত্র চালনা করতে? দ্বিতীয়ত, আর্যদের মূল অস্ত্র তীরধনুক। শত্রুর মুখোমুখি হয়ে কাছিয়ে আসবার প্রয়োজন নেই তাদের। দূর থেকেই কার্যসিদ্ধি করতে পারে আর্যদের প্রাণঘাতী স্বর। এই স্বরের আঘাত মেলুহারা এড়াবেন কি করে? জিজ্ঞেস করলেন মৈলানা। ফস করে চকমকি পাথর ঠুকে সামনে রাখা অগ্নিকুণ্ডটি জ্বালিয়ে নিলেন মারাকান। এতে ঘরের অন্ধকার কিছুটা দূর হলো। কোলে রাখা বস্তুটিকে এবার অগ্নিকুণ্ডের সামনে নামিয়ে রেখে মৈলানার দিকে ফিরে তিনি বললেন, মৈলানা, এই বিষয়ে আর বাধা দিও না। প্রত্যেকে অসম্ভব তেতে রয়েছে। এই পশুর জীবন আর কেউ সহ্য করতে পারছে না। সারাদিন অসহ্য খাটুনি, তারপর আবার অপর্যাপ্ত নামমাত্র খাবার, সেই সঙ্গে বিনামূল্যে যখন তখন চাবুকে রাখা তার ফচকে রক্ষীদের দুর্ব্যবহার। সহ্য শক্তির একটা সীমা থাকা উচিত। আমাদের প্রাথমিক লক্ষ্য ওদের অস্ত্রাগার অধিকার করা। অস্ত্রগুলি নিয়েই এরপর আমরা ওতে আগুন লাগিয়ে দেব। আগুন অস্ত্রাগারে? কিভাবে? অস্ত্রাগারের পাশেই ওদের যে গুদামঘরটি রয়েছে, তাতে সদাই মজুদ থাকে জ্বালানি কাঠ, দাহ্য তেল ও পর্যাপ্ত পরিমাণে ঘি। ওই দিয়েই ওই গুদামে কাজ করে কয়েকজন মেলুহা। ওদের যে দলপতি আছেন লোকনাথন, উনি এই পরিকল্পনায় যোগদান করেছেন। অভ্যুত্থান শুরু হলে ওরাও এখানকার 3 জন প্রহরীকে মেরে আমাদের ঢোকার ব্যবস্থা করে রাখবেন। আর অস্ত্রাগারের বিপুল সংখ্যক রক্ষী? সেদিনকে ওরা সকলেই অনুপস্থিত থাকবে। বলছি না, সেদিনকে ওদের একটা পরব আছে। বুঝলাম। তাও আমি বুঝতে পারছি না ওদের উদ্যত স্বরের হাত থেকে নিজেদের রক্ষা করব কিভাবে। এটা কি? তাদের ঠিক মাঝখানে অগ্নিকুণ্ডের সামনে একটি ছোট গুলতি মতন বস্তু রাখা ছিল। মারাকানি রেখেছিলেন সেটি কোল থেকে নামিয়ে। এখন সেদিকে দৃষ্টি গেল মৈলানার। বস্তুটিকে দেখে এক নজরে গুলতি বলে মনে হলেও দ্বিতীয়বার খেয়াল করলে বোঝা যাবে সেটি বেশ জটিল। পোষা কচ্ছপটিকে পাশে নামিয়ে জন্তুটিকে হাতে তুলে পরীক্ষা করতে লাগলেন মৈলানা। মনে হলো তিনি বেশ অনুসন্ধিৎসু এ ব্যাপারে। এটি আমারই একটি ক্ষুদ্র আবিষ্কার। যদিও এর কাজ করার ধারণাটি অন্য কারোর, কিন্তু সেই ধারণাটিকে কাজে লাগিয়ে এই যন্ত্র নির্মাণ করেছি আমি। দেখবে কিভাবে কাজ করে এই যন্ত্র। মৈলানা ততক্ষণে আগ্রহের সঙ্গে খুঁটিয়ে দেখছিলেন যন্ত্রটিকে। একটি কাঠের বাক্সের মধ্যে এর যাবতীয় কারিগরি। প্রথমে ভিন্ন সমতল দুটি বাহু, তাদের যুক্ত করেছে আড়াআড়ি একটি বাহু। এই বাহুর সামনে দাঁড় করানো একটি বেতস গাছের সরু ডাল। এই ডালগুলির বিশেষত্ব হল এগুলো খুব সহজেই নুয়ে যায়। এই ডালের গোড়াটিতে আবার একটি পাতলা কাঠ দিয়ে নির্মিত একটি গোলক শক্ত করে বাঁধা, যার মুখটি আবার চ্যাটালো, সমতল। এতে একটি আংটা লাগানো নিচের দিকে, তাতে একটি ছোট দড়িও লাগানো, যা ধরে টানলে চ্যাটালো গোলক সমেত ডালটি নুয়ে পড়বে পিছনের দিকে। ডালের পায়ের কাছটি অনেকটা ছোট কিলক দ্বারা কাঠের সঙ্গে দৃঢ়ভাবে আটকানো। ভালো করে খুঁটিয়ে পুরো বিষয়টি দেখলেন মৈলানা। তারপর তা ফেরত দিলেন মারাকানকে। ততক্ষণে কোথা থেকে একটি ছোট নুড়ি নিয়ে এসেছেন মারাকান। এবার মৈলানার হাত থেকে যন্ত্রটি নিয়ে সেটিকে প্রথমে তিনি রাখলেন ভূমিতে, একটি সমতল অংশের উপর। তারপর দড়ি ধরে ডালটিকে নুয়ে পিছন দিকে টেনে ধরে চ্যাটালো গোলকটিকে সমতল অংশের নুড়িটাকে রাখলেন। এবার মৈলানার দিকে ফিরে একটি রহস্যময় হাসি হেসে তিনি বললেন, রগর দেখো। দড়িটি ছেড়ে দিতেই অবাক কাণ্ড। নুড়িটি যেন সবেগে ধেয়ে চলল সামনের দিকে, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। কক্ষের ওই দিকটাতে কিছু মাটির কলসি রাখা ছিল। এবার ঠং করে একটি মৃদু আওয়াজ ভেসে আসতে দুজনে বুঝতে পারলেন কোনো একটি কলসিকে আঘাত করেছে এই প্রক্ষিপ্ত নুড়ি। ফলাফল দেখে মৈলানা ততক্ষণে থ হয়ে গিয়েছেন।
কিন্তু কিন্তু কি করে? অবাক হয়ে জিজ্ঞেস করলেন ময়লানা। ফলাফল দেখে সত্যি বিস্মিত হয়ে গিয়েছেন তিনি। তার উত্তরে মারাকান বললেন, খুবই সহজ ব্যাপার। গতিজাড্য, যা তীর ছুঁড়তে ব্যবহার করা হয়। এখানে এই সরু বেতের মতো দণ্ডটি কিন্তু জায়গা থেকে এক চুলও নড়েনি। আমরা ওকে বেঁকিয়ে নিয়েছিলাম কেবল। এর ফলে এর মধ্যে গতিজাড্যের সৃষ্টি হয়েছে। এই দণ্ডটি জায়গা থেকে নড়বে না, কিন্তু এর মধ্যে রাখা নুড়িটি যেহেতু স্বাধীন চলাফেরায় সক্ষম, দণ্ডটির মধ্যে সঞ্চিত শক্তিগুলি নুড়িটির মধ্যে সঞ্চারিত হবে। সেই ধাক্কাতেই নুড়িটি এগিয়ে যাবে সামনে। সেটাই হয়েছে, জলের মতন সহজ। আগের দিন এক ছোঁড়া বেশি ফ্যাচপ্যাচ করছিল, এইভাবে নুড়ি ছুঁড়ে ওকে যা শিক্ষা দিয়েছি। আরও কী সব বকবক করছিলেন মারাকান। সেদিকে তখন একেবারে মন ছিল না ময়লানার। তিনি তখন এক দৃষ্টিতে তাকিয়ে অগ্নিকাণ্ডের সামনে পাশাপাশি থাকা দুটি জিনিসের দিকে। প্রথমটি তার পোষ্য কচ্ছপ, আগুনের তাপে ওম দিয়ে যেটি আপাতত সিধিয়ে গিয়েছে তার শক্ত খোলে। দ্বিতীয়ত মারাকানের যন্ত্র। এই দুটিকে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। কিন্তু কি তা? কি হে, তুমি তো দেখছি বেবাক গুম মেরে গেলে। আমার এই নতুন খেলনাটি তোমার ভালো লেগেছে তো? খানিকক্ষণ নীরবে তার মুখের দিকে তাকিয়ে রইলেন ময়লানা। তারপর সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, আচ্ছা, আমায় একটা কথা বলুন তো মারাকান। সেদিনকে চিত্রক নামে ওই ছেলেটি এত দ্রুত নির্ভুল লোককে তীর ছুঁড়তে পারছিল কি করে? আমার তীর চালনায় কি কোনো পদ্ধতিগত ত্রুটি ছিল? একটু চোখ বুজে চুপ করে থেকে বোধহয় সেদিন ময়লানা সেই তীর চালানোর পদ্ধতিটি মনে মনে চিন্তা করে নিলেন মারাকান। বেশ খানিকক্ষণ পর তার দিকে তাকিয়ে তিনি বললেন, পদ্ধতিগত কোনো ত্রুটি ছিল না, আবার বলতে গেলে ছিল। আর্যরা হাতে তীরধনুক নিয়েই জন্মেছে, এতটাই সাবলীল এরা তীরন্দাজির প্রশ্নে। যাই হোক, তুমি বোধহয় খেয়াল করনি, ডান হাতির চিত্রক তীর চালাচ্ছিলেন ধনুকের ডান দিক দিয়ে আর তুমি বাঁ দিক দিয়ে। এতে প্রতিবারই তীর ধনুকে জুড়তে সময় বেশি লাগে। বাকিটা অবশ্য একটু অভ্যেস, তবে তোমার তীর চালানোর হাত ভালো, তুমি নিশ্চয়ই এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে। আর একটি কথা, আমাদের নগরী হরপ্পাই তো ওদের পরবর্তী লক্ষ্য, তাই না? এ কথায় খানিকক্ষণ গুম হয়ে থেকে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মারাকান। তারপর ঘাড় নেড়ে বললেন, 3 দিন পর অমাবস্যা। ওই দিন ওরা ওদের কোনো এক রক্ষাকর্তী দেবীর আরাধনা করবে, তার 2 সপ্তাহ বাদে। চুপ করে গেলেন ময়লানা, চুপ করে গেলেন মারাকানও। তারপর ময়লানা বললেন, যেভাবেই হোক খুব দ্রুত আমায় পৌঁছতে হবে নগরীতে, না হলে আমার নগরীও ধ্বংস হয়ে যাবে। কিভাবে সম্ভব মারাকান? অশ্বের পিঠে ওদের একটা অশ্ব চুরি করে। আমি তো অশ্ব চালনা জানি না, তুমি? চুপ করে গেলেন মারাকান। বোঝা গেল তিনিও জানেন না অশ্ব চালনার পদ্ধতি। আগে অমাবস্যার রাত্রে এখান থেকে পালাই, তারপর। নিজের আবিষ্কৃত খেলনাটিকে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে এলেন মারাকান, পিছনে চিন্তারত ময়লানাকে রেখে। অবসরে অভ্যাসের জন্য একটি কাজ চালানো গাছের ধনুক ও কয়েকটি কাঠের তীর নির্মাণ করেছিলেন ময়লানা। সেগুলি রাখা ছিল পাশে। শেষ কথাগুলো বলে সেদিকে তাকিয়ে যেন কোনো একটি গভীর চিন্তার মধ্যে ডুবে রইলেন তিনি। ময়লানা, মনে থাকবে তো, অস্ত্রাগারের ভিতরে পিছন দিকটা করে পরপর বেশ কিছু অস্ত্র ঢাকা থাকবে আমাদের জন্য। কালো কাপড় দিয়ে ঢাকা থাকবে সেগুলি। ওই অস্ত্রগুলিকে আগে আমাদের অধিকার করে নিতে হবে। তোমার বাঁদিকের লোকদের একবার কথাটি বলে দাও। পাশে দাঁড়ানো ময়লানাকে ফিসফিসিয়ে অন্ধকারের মধ্যে কথাগুলো বললেন মারাকান। সেই মতন বাঁদিকের লোকেদের সেটা নিচু গলায় জানিয়ে দিলেন ময়লানা। তারপর অন্ধকারে তারা প্রতীক্ষা করতে লাগলেন লোকনাথনের সংকেতের জন্য। নিজেদের ছাউনি থেকে অনেকটা দূরে একটা ফাঁকা মাঠের উপর বিশাল মাটির মূর্তি তৈরি করেছেন আর্যরা। সেখানে এখন পুজো চলছে। প্রায় প্রত্যেক আর্যই এখন পুজো প্রাঙ্গণে। যে স্বল্প সংখ্যক আর্যরা নিযুক্ত ছিলেন তাদের পাহারায়, তাদের সকলকে কৌশলে আহত করে
মৈলানা ও অপর মেলুহারা এখন এসে জড়ো হয়েছেন এখানে। পিছনে ফিরে যাওয়ার আর কোনো রাস্তাই নেই। আর্যরা এই বিদ্রোহকে কোনো মতে ক্ষমা করবেন না। এদিকে সময় বয়ে চলেছে, অথচ লোকনাথনের সংকেতের কোনো চিহ্নই নেই। এইবারে আস্তে আস্তে অধৈর্য হয়ে উঠেছেন মারাকান সহ সকলেই। কি ব্যাপার, ব্যাটাকে ঘুমিয়ে পড়লো নাকি? নিচু গলায় চিৎকার করে উঠলেন মারাকান। সত্যি সময় দীর্ঘায়িত হচ্ছে। ওদিকে বিশাল খোলা মাঠে চতুর্ভুজা কোনো এক রমণী মূর্তিকে কেন্দ্র করে এখন সমবেত হয়েছে সবকটি আর্য। এক পুরোহিত ঘণ্টা বাজিয়ে এক নাগারে কী সব আবৃত্তি করে চলেছেন এক টানা। এবার পুজো শেষ হয়ে এরা ডেরায় ফেরত এসে কাউকে খুঁজে না পেলেই তো গল্প শেষ। কি হবে এবার? ব্যাপারটা গোলমেলে ঠেকছে। কালবোস, তুমি দলের পাহারায় থাকো। মৈলানা, আমার সঙ্গে এসো। আর এই যে তোমরা কয়েকজনেও এসো, ব্যাপারটা দেখতে হবে কি হচ্ছে। বাকি মেলুহাদের অস্ত্রশালার থেকে কিছুটা দূরে ঢালের মুখে দাঁড়াবার নির্দেশ দিয়ে জনা দশেক লোককে নিয়ে মেলুহা আর মারাকান এসে পৌঁছলেন গুদাম ঘরের সামনে। খুব সন্তর্পণে খোলা জানলা দিয়ে ঘরের ভিতরে উঁকি দিলেন তারা। ভিতরটা পুরো ফাঁকা। এ আবার কি শয়তানি! ভিতরে তো অন্তত দুজন রক্ষী থাকবার কথা, তারাও নেই। লোকনাথ নদেরও তো কাউকে দেখতে পাচ্ছি না। সবাই গেল কোথায়? শঙ্কিত চোখ নিয়ে খোলা জানলা দিয়ে ঘরের ভিতরে চেয়েছিলেন মারাকান। মৈলানার কথা শেষ হতেই তার হাত টেনে ধরে তিনি বললেন, এসো আমাদের সঙ্গে। পাশেই ছিল অস্ত্রশালা। সেখানকার খোলা জানলা দিয়ে উঁকি মারলেন দুজনে এবং আবার স্তম্ভিত হয়ে গেলেন। ভিতরে দু তিনটি জায়গায় মশাল জ্বালানো রয়েছে। সেই আলোয় বোঝা গেল অস্ত্রশালা সম্পূর্ণ খালি। না কোনো রক্ষী ভিতরে, না কোনো অস্ত্র। এ কি শয়তানি! ভিতরে চলো। কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘরের ভেতরে ঢুকলেন মৈলানা। প্রথমেই এই বিশাল অস্ত্রশালার শেষ প্রান্তে গিয়ে একটি টানা চৌকির উপরে কালো কাপড়ে মোড়া একটি স্তম্ভ দেখা গেল। এক টানে কাপড় সরিয়ে নিতে দেখা গেল ভিতরে পরপর সাজানো কয়েকটি কাঠের পাতলা পাটাতন। ঘানিগাছ সন্নিহিত অঞ্চলটির বৃষ্টির জল লেগে অনেক সময় জায়গা বিশেষ পিচ্ছিল হয়ে থাকে। হাতে পড়ে যাতে পা হড়কে না যায় তার জন্য এই কাঠের পাটাতনের প্রয়োজন হয়। কিন্তু অস্ত্রের জায়গায় এগুলি এখানে কি করছে? তড়িঘড়ি অস্ত্রশালাটি খুঁজে অবশেষে পাওয়া গেল খুব সামান্য পরিমাণ কিছু অস্ত্র। কয়েকটি হাতকুঠার, দুটি তুনির ভর্তি খান্ত্রিশেক তীর, একটি ধনুক, তিনটি বর্ষা, কয়েকটি মুষল এবং দুটি আর্যদের বিদা। একে অবশ্য আর্যরা তলোয়ার বলে। ব্যাস, গোটা অস্ত্রশালে আর কিচ্ছু নেই। বোঝা গেল খুব তাড়াহুড়োয় অস্ত্রশালা ফাঁকা করতে হয়েছে আর্যদের, নয়তো এরা এই অস্ত্র পিছনে ফেলে রেখে যেত না। মৈলানা অধিকার করলেন ধনুক ও তীরগুলি। কাঠের পাটাতনগুলি দেখে একটা পরিকল্পনা খেলে গেল মৈলানার মাথায়। একজন সহযোদ্ধাকে ডেকে তিনি বললেন, আমাদের দলে যারা বৃদ্ধ, দুর্বল এবং অশক্ত, তাদের এখানে নিয়ে এসে প্রত্যেকের দুজনের হাতে একটি করে কাঠের পাটাতন দিয়ে তাদের বলো পিছনে রাভি নদীতে ঝাঁপ মারতে। এ কি বলছো মৈলানা? সবাই তো নদীর জলে ডুবে। না, ডুববে না। এই পাটাতনগুলি এত হালকা যে একে চেপে ধরে থাকলে প্রত্যেকে ভেসে থাকবে। এই নদী সোজা গিয়ে মিশেছে হরপ্পায়, আর জোড়া আছে উচ্চভূমিতে, ফলে নদীর স্রোত এখানে তীব্রতর। আমরা স্থলভূমিতে ওদের অশ্বের চেয়ে জোরে যেতে পারবো না, কিন্তু জলে। প্রস্তাবটি মনোপুত হল সকলের। মারাকান একবার ঘাড় নাড়লেন লোকটির দিকে তাকিয়ে। তীরের মতন বেরিয়ে গেলেন তিনি কার্য সম্পাদন করতে। বাকিদের মৈলানা বললেন, যারা অস্ত্র হাতে নিয়েছ তারা পালাবে না। এমন সময়
একজন মেলুহা সহযোদ্ধা এসে জানালেন গুদামঘরের মধ্যে একজন মেলুহাকে আহত অবস্থায় পাওয়া গিয়েছে। সকলে এবার ছুটলেন সেদিকে। গুদামঘরের এক প্রান্তের মেঝেতে পড়ে একজন মেলুহা। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তলপেটে ছুরি খেয়েছেন তিনি, যে কোনো সময় মারা যাবেন। মৈলানা পৌঁছতে মারাকানকে দেখে তিনি কাঁপা কাঁপা গলায় ক্ষীণস্বরে বললেন, লোকনাথন বিক্রি হয়ে গিয়েছে মারাকান। অতিরিক্ত মুটো খাবারের লোভে আমি বাধা দিই, তখনই তলপেটে চুরি মারে। আর্যরা তোমাদের সকলকে বলি দিতে যায় রাতে। পুজো শেষ হলে আরও কিছু বলতে চাইছিলেন মৃতপ্রায় মেলুহাটি, কিন্তু বলতে পারলেন না। মৃত্যু অবশেষে কেড়ে নিল তার মুখের সব কথা। প্রায় হতাশার চোটে কেঁদে ফেললেন মারাকান। এইদিকে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন মৈলানা। দুমুঠো বাড়তি আহারের লোভে বিশ্বাসঘাতকতা করেছেন লোকনাথন। এতক্ষণে গোটা বিষয়টি পরিষ্কার হলো তার কাছে। এই কারণেই শেষ কয়েকদিন এদিকে ঘেঁষতেই দেওয়া হয়নি তাদের। এই অবসরে জায়গা থেকে সবকিছু সরিয়ে নিয়েছেন আর্যরা। ওরা এই পরিকল্পনার বিষয় সবকিছুই জানত। সেই মতন পাশার ঘুঁটি সাজিয়েছেন ওরা। গুদামঘরের ভিতরে বড় বড় কয়েকটি পাত্র পাওয়া গেল, কানায় কানায় ঘি ও দাহ্য তেলে ভর্তি। আর্যদের মূল লক্ষ্য ছিল অস্ত্রগুলি সরানো। এদিকে বেশি নজর দেয়নি তারা। এদিকে একটি মেজের নিচে একটি মাটির সরা পাওয়া গেল, কিছুটা তুষ পাওয়া গেল তার মধ্যে। সেই পাত্রটিকে তুলে দেখছিলেন মৈলানা। এমন সময় ছুটতে ছুটতে এলেন কালবোস। মারাকান, নিচে ঢালু জমিতে আর্যরা সমাবেত হচ্ছে জ্বলন্ত মশালাতে। মারাকান কিছু বলে উঠবার আগেই এবার মৈলানা বললেন, অশ্বশালে কাঠের পাটাতন রয়েছে, দুটি বাদে বাকিগুলো নিয়ে ঢালের মুখে দাঁড়িয়ে থাকা সবার হাতে দাও। অস্ত্রগুলি বিলি করো। অবশিষ্টদের বলো দ্রুত বেরোতে। এই দুটি ঘৃতপূর্ণ পাত্র দুটির মধ্যে একটিকে অস্ত্রশালে রাখো, আর একটিকে নিয়ে চলো ঢালের মুখে। তাড়াতাড়ি, আমাদের হাতে সময় বেশি নেই। কালবোসের দিকে তাকিয়ে একবার ঘাড় নাড়লেন মারাকান। সকলেই দৌড়ে বেরিয়ে গেলেন নির্দেশ পালন করতে। কিছুক্ষণ পর ঢালের মুখে 10-15 জন মেলুহাদের দলটি সমবেত হলেন আগমন আর্যদের প্রতিহত করতে, যাতে বাকিরা নিষ্ক্রান্ত হওয়ার সময় পান। প্রত্যেকে ঢালের মুখটাতে ঘন সন্নিবিষ্ট হয়ে দাঁড়াও। দুজনে আমার সাথে এসো। ওরা এগিয়ে আসছে, ওদের গতি স্তব্ধ করতে হবে। ঢালের ঠিক মুখে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালেন সকলে। দুজন বর্ষাধারীকে নিয়ে মৈলানা আর মারাকান এসে দাঁড়ালেন ঢালের বাঁদিক ঘেঁষে। বেশ কয়েকটা বড় আকারের পাথরখণ্ড ছিল এখানটায়। তার সামনে এসে জড়ো হলেন 4 জন। ঢাল দিয়ে ততক্ষণে দ্রুতপদে আর্য সৈনিকরা উঠে আসছেন ওপরে। বর্ষা দিয়ে 4 মারো পাথরগুলির নিচে, তাড়াতাড়ি। দুজন 4 মারতে লাগলেন পাথরের নিচে। মৈলানা আর মারাকান ঠেলতে লাগলেন পাথরগুলিকে। এতে কাজ হলো। এবার দেখা গেল জগদ্দল পাথরগুলি ধীরে ধীরে গড়াতে শুরু করলো নিচের দিকে ঢাল বেয়ে। আর তা হতেই হুলস্থুল পড়ে গেল আর্যদের মধ্যে। চেঁচামেচি, হুড়োহুড়ি, ঠেলাঠেলি। যারা গড়ানো প্রস্তরখণ্ডগুলির একদম মুখে পড়ে গিয়েছিল, হয় তারা পিষ্ট হলো, নয় তাদের বেশ ভালো রকমের শারীরিক ক্ষয়ক্ষতি হলো। বাকিরা ছুটে গিয়ে আশ্রয় নিল ঢালের শেষ প্রান্তে। সহসা আর এগিয়ে আসবার সাহস হলো না কারোর। ওরা কি
পশ্চাৎপসারণ করছে? না, ওরা নিজেদের সংহত করেছে মাত্র দ্বিতীয় পর্বের আক্রমণ হানাবার লক্ষ্যে। বিরুদ্ধ গোষ্ঠীর নড়াচড়া দেখে বললেন মৈলানা। শত্রু তখন আবার এক সারিতে বিন্যস্ত হচ্ছে নিচে। ওরা কি করতে চাইছে বলো তো? মারাকানের উদ্বিগ্ন প্রশ্নে কিছু একটা বলতে যাচ্ছিলেন মৈলানা। এমন সময় দেখা গেল শত্রুদের সারির মধ্যে থেকে দুহাত তুলে এগিয়ে আসছেন একজন ব্যক্তি। তার ডান হাতে জ্বলন্ত মশাল। ঢালের মাঝামাঝি অবধি উঠে স্থির হয়ে দাঁড়ালেন তিনি। আর ঠিক তখনই মশালের আলো স্থির হতে দেখা গেল তিনি লোকনাথন। মারাকান, তোমার ছেলেদের বল প্রতিরোধ নিষ্ফল। আর্যরা তোমাদের পরিকল্পনা জানেন। তারা চারিদিক থেকে ঘিরে ফেলেছেন তোমাদের। পলায়নের কোনো পথ নেই। এবারে আত্মসমর্পণ করো। কথা দিচ্ছি, তোমাদের কোনো ক্ষতি হবে না। তা আমি জানি। বিশ্বাসঘাতক কুকুর। কোনো অত্যাচারী হবে না, কারণ আমাদের সকলকে বলি দেওয়া হবে আজ রাত্রিকালে। আর্যদের কাজ মিটে যাওয়ার পর এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই ওদের কাছে। দুটো বাড়তি আহারের জন্যে নিজের জাতির সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা? আমরা কেউ দক্ষ তীরন্দাজ নই, নাহলে আজই তোকে। বাজে না বকে যা বললাম করো। এই তোমাদের শেষ সুযোগ আত্মসমর্পণের। অস্ত্র ফেলে দাও। ঢালের মাঝামাঝি অংশে দাঁড়িয়ে একটানা কথাগুলো বলছিলেন লোকনাথন, মারাকানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে। এমন সময় হঠাৎ নড়ে চড়ে উঠলেন মৈলানা। চকিতে এক টানে পিঠ থেকে ধনুক ও কোমরে বাঁধা তুনির থেকে একটি স্বর তুলে নিলেন তিনি। এরপর এক নিঃশ্বাসে ধনুকে সেটি জুড়ে তার লোকনাথনকে উদ্দেশ্য করে ছুটতেই পরক্ষণেই লক্ষ্যের দিকে এক সরলরেখায় ধেয়ে গেল প্রাণঘাতী স্বর। পরক্ষণেই দেখা গেল একটি ক্ষীণ চিৎকার করে উঠে গলায় তীর বেঁধা অবস্থায় মাটিতে ধরাশায়ী হলেন লোকনাথন। ঢালুপথ ধরে নিচে গড়িয়ে গেল তার নির্জীব দেহ। তুমি এটা কিভাবে? লোকনাথন প্রায় 50 হাত দূরে ছিল। বিস্ময়ে তুতলিয়ে উঠে জিজ্ঞেস করলেন মারাকান। উত্তেজিত কণ্ঠে চাপা স্বরে উত্তর দিলেন মৈলানা। গতিকে আয়ত্ত করবার অভ্যেস শেষ 3 দিন ধরে। সৌভাগ্য যে বিশ্বাসঘাতক কুকুরটা এক জায়গায় স্থির ছিল। বেশি নড়াচড়া। ও কি? একটি দীর্ঘ একটানা ভেঁপুর মতন দীর্ঘ আওয়াজ ভেসে এলো শত্রুদের দিক থেকে। তারপরই দেখা গেল খান্ত্রিশেক মশালের আলো এগিয়ে এলো ঢালের ঠিক মুখে। মশালগুলির ক্ষীণ আলোয় বোঝা গেল ধানুকিরা পরপর সজ্জিত হচ্ছে এক সারিতে। তাড়াতাড়ি! মারাকানকে এক প্রকার টানতে টানতে নিজেদের বেষ্টনীতে ফেরত এলেন মৈলানা। তারপর সকলের মাঝখানে দাঁড়িয়ে বললেন, সামনের সারির যোদ্ধারা, আপনারা হাতের পাটাতনগুলিকে সামনের দিকে রেখে যতটা সম্ভব শরীরকে আড়াল করে রাখুন। যারা মাঝামাঝি আছেন তারা পাটাতনগুলি ঊর্ধ্বে তুলে নিজের এবং সামনের সারির লোকেদের মাথা আড়াল করে রাখুন। পিছনের লোকেরাও তাই করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে ওদের প্রহার শেষ হওয়া অবধি অপেক্ষা করুন। এটা কি ধরনের গ্রহ মৈলানা? এর নাম দিয়েছি কচ্ছপের খোল। অনুপ্রেরণা আমার সাধের মিশকা। মিশকা? আমার পোষা খুদে কচ্ছপ। এবার দেখো। একসার স্বর ভেসে এলো শত্রুপক্ষের দিক থেকে শোঁ শোঁ শব্দ করে। আছড়ে পড়তে লাগলো সেগুলি। আশেপাশে আছড়ে পড়তে লাগলো বেশ কয়েকটি, আর বাকিগুলো সশব্দে বিদ্ধ করতে লাগলো কচ্ছপের খোলকে। কিন্তু কাঠের পাটাতন টোপকে একটি স্বরও স্পর্শ করতে পারল না ভিতরের অবস্থানরত কোনো মেলুহাকেই। পাটাতনগুলিতেই আটকে গেল সবকটা মৃত্যুবর্ষী তীর। হতাহত হলেন না কেউই। কিন্তু আমরা কি অনন্তকাল এভাবেই বসে থাকবো নাকি? প্রহার পর্ব শেষ হতে জিজ্ঞেস করলেন মারাকান। না, আমরা এগোবো, কিন্তু একসাথে, ব্যূহ না ভেঙেই। সকলে এভাবেই এক পা করে এগোও ঢালের দিকে। মারাকান, তুমি আর আমি, আমাদের দুজনেরই হাত খালি। এসো, এই ভারী ঘিয়ের ডাব্বাটা তুলতে সাহায্য করো।
ঢালের নিচে থাকা আর্যদের দল ঠিক তার আগেই দ্বিতীয় স্বর প্রহার করে ফেলেছেন, কিন্তু শত্রুদের দিক থেকে কোনো সাড়া না মেলায় তারা ভেবেছিলেন ওপরে থাকা মেলুহাদের সকলেই মৃত। এবার দলপতির নির্দেশে ধীরে ধীরে ঢালের উপর উঠে আসতে চাইলেন তারা। অনেকটা ওপরে উঠে এসেছিলেন তারা সারিবদ্ধভাবে, কিন্তু হঠাৎ ঢালের ঠিক ওপরেই দেখা গেল শত্রুদের। সারিবদ্ধভাবে একসাথে একটি অদ্ভুত বিন্যাসে সজ্জিত হয়ে এগিয়ে আসছেন তারা সকলে। এখন শত্রুদের দেখে তারা থমকে দাঁড়ালেন। সামনের সারিতে দুইজন সৈন্য সামান্য সরে দাঁড়ালেন দুপাশে। তৎক্ষণাৎ ভিতর থেকে একটি ভারী বড় মুখ ঢাকা সরা কেউ যেন গড়িয়ে দিল নিচের দিকে, আর তা গড়িয়ে আগমন আর্যদের কাছাকাছি আসতেই মহিলানা, এবার চকমুখী পাথর ঠুকে তুষের আগুন আগেই জ্বালিয়ে নিয়েছিলেন মারাকান। এবার নির্দেশ পেতেই ঘিতে ডুবোনো স্বরগুলির একটি তুলে তাতে আগুন ধরিয়ে নিচে গড়াতে থাকা স্বরটিকে লক্ষ্য করে জ্বলন্ত তীর ছুঁড়ে মারলেন ময়লানা। নির্ভুল লক্ষ্যে সেটি ছুটে গিয়ে বিদ্ধ করল লক্ষ্যবস্তুকে। পরক্ষণেই আগুন ধরে গেল পাত্রটিতে। সেই তরল আগুন কিন্তু সীমাবদ্ধ ছিল না এক জায়গায়। পাত্রে আগুন লাগতেই সশব্দে ফেটে গেল তার খোল, আর তা হতেই তরল আগুন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ল সর্বত্র। যে আর্যরা কাছাকাছি ছিল তাদের গায়ে আগুন ধরে গেল মুহূর্তে। বাকিরা আগুনের হাত থেকে বাঁচতে পরিমরি করে দৌড়ালেন ঢালের নিচে, বিপদ সীমার বাইরে। কয়েকজন আগিয়ে আসতে গিয়ে ময়লানা স্বরবিদ্ধ হয়ে মারা গেল। বাকিরা দ্রুত পালিয়ে যান, আমরা আসছি। তড়িঘড়ি আদেশ দিয়ে পরপর কয়েকটি জ্বলন্ত স্বর এলোপাথারি আর্যদের দিকে ছুঁড়ে মারলেন ময়লানা। এতে কাজ হলো। বিভ্রান্ত হয়ে ঢালের মুখ থেকে আরও পিছিয়ে গেল আর্য সেনারা। এই সুযোগে মৃত শত্রুদের দেহ থেকে আরও 3টি তুনির ভর্তি স্বর সংগ্রহ করে নিয়ে এলেন মারাকান। কাজ শেষ হতে এবার দুজনে দৌড়লেন অস্ত্রশালের দিকে। ওরা কাজটা করে গেছে তো? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন ময়লানা। দেওয়ালে মেঝেতে সর্বত্র ঘি ছড়িয়ে দিয়ে গেছে ওরা, সাবধানে পা ফেলবে। এবারে আমাদের কাজ শুধু অতি উত্তম, শুধু পলায়নের পথটি উন্মুক্ত থাকলেই হলো। অস্ত্রশালায় ঢুকে সাবধানে শেষ দুটি পাটাতন তুলে নিয়ে পিছনের দরজা দিয়ে নিষ্ক্রমণের আগে ঘুরে দাঁড়ালেন ময়লানা, হাতে একটি জ্বলন্ত তীর নিয়ে। শত্রুদের কোলাহল ও খুরের আওয়াজ শোনা যাচ্ছে বাইরে। এর অর্থ এবারে আর সময় নষ্ট না করে অশ্ব এগিয়ে দিয়েছে ওরা। মেঝেতে ফাঁকা পাত্রগুলি রাখা ছিল যেদিকে, সেদিকে তীর ছুঁড়ে মারতে এবার দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। একদিকে দেওয়ালে ক্রমশ সেই আগুন ছড়িয়ে পড়তে লাগলো কক্ষের সর্বত্র। চলে এসো মহিলানা। ওদের অস্ত্রগুলির মুখে আগুন দিতে পারলে খুশি হতাম। যা হয়েছে তাই ওদের মুখে চুনকালি মাখাবার জন্য যথেষ্ট। এখনই চলে এসো। পরিত্যক্ত দাঁড় দিয়ে হাতে পাটাতন নিয়ে পিঠে তীরধনুক ঝুলিয়ে পিছন দিক দিয়ে বেরিয়ে এলেন ময়লানা, মারাকানকে সঙ্গে নিয়ে। তারপর হাতে পাটাতন ধরে দুজনেই একসাথে ঝাঁপ মারলেন একদম নিচেই বইতে থাকা রাবি নদীর কোলে। ময়লানা শেষ পর্যন্ত কি সঙ্গবদ্ধ করতে পারবে সকল হরপ্পাবাসীদের? ইতিমধ্যেই বুঝি যুদ্ধের দামামা বেজে উঠবে প্রাচীন হরপ্পায়। ময়লানা কি শেষ পর্যন্ত পাবে পরিত্রাণের পথ? এই আর্য অনার্য দ্বন্দ্ব
হরপ্পার ভবিষ্যৎকে কোন অজ্ঞাত অনিশ্চয়তার অন্ধকারে ঢাকছে তা যে সকলেরই অজানা। এই রহস্যের অন্ধকার কাটবে আগামী পর্বে, আর তাই চোখ রাখতে ভুলবেন না গল্পের মাপকাঠিতে। শীঘ্রই আসছে অন্তিম পর্ব। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের উপস্থাপনা, লেখক অরিত্র দাসের রচিত ঐতিহাসিক উপন্যাস মহাসিন্ধুর পথে তৃতীয় পর্ব। আজকের গল্পে কণ্ঠ দিয়েছেন সায়ন, নবনীতা, অর্ক, জয়, অভিরূপ এবং বিট্টু। ইন্ট্রোডাকশন স্ক্রিপ্ট রাইটিং সৌভিক, সাউন্ড ডিজাইন কৌস্তব, পোস্টার ডিজাইন ও সমগ্র পর্ব পরিচালনায় ছিলাম আমি তিতাম। সবশেষে আমরা আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের অনুরোধ জানাবো আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর সবশেষে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমাদের চ্যানেল গল্পের মাপকাঠিকে। আগামী দিনে এর তৃতীয় পর্ব নিয়ে হাজির হবে আমাদের চ্যানেল গল্পের মাপকাঠি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।